এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কারো কারো নিহত হওয়ার গুঞ্জনের গত 2-3 দিন ধরে সারা দেশে যে তোলপাড়ের সৃষ্টি হলো, সবশেষ জায়গায় এসে মোটামুটি একটা পরিষ্কার চিত্র আমাদের সামনে দাঁড়াতে পারে এই মুহূর্ত পর্যন্ত। তা হচ্ছে কেউ কেউ এই ঘটনার অতিরঞ্জিত বর্ণনা করেছেন, তবে যা ছড়িয়েছে নিশ্চয়ই তার সবটুকুই মিথ্যা নয়। পিটিয়ে হত্যা করার বিষয়টি হয়তো এখনও পর্যন্ত গুজব বলেই মনে হচ্ছে, এবং একই সাথে দায়িত্বশীলদের অনেকে সত্য চেপে গেছেন, কেউ কেউ বিভ্রান্ত হয়েছেন সাধারণ মানুষের মধ্যে। সব মিলিয়ে সারা দেশে একটা অস্বাভাবিক ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে নিঃসন্দেহে, এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি হওয়ার যথেষ্ট কারণও নিশ্চয়ই রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এমনটা হলো? আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আগের দিন 22শে জুন নৌকায় করে তুরাগ নদীতে পাড়ের কোনো এক জায়গায় সংঘবদ্ধ হয়ে মিছিল করবেন দলীয় নেতাকর্মীরা। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও পুলিশের ধাওয়া খেয়ে ভয়ে নদীতে ঝাঁপ দেন মিছিলে অংশ নেওয়া কয়েকজন। তাদের মধ্যে দ্রুত গতিতে কেউ নৌকায় উঠে পড়েন, কেউ উঠতে পারেননি নদীর তীব্র খরস্রোতে। অবশেষে কয়েকজনের মৃতদেহ আমাদের সামনে ভেসে উঠল। এমন বর্ণনা দেওয়া হয়েছে দৈনিক দেশ রূপান্তরে। আর প্রথম আলো ঘটনার কোনো উপসংহার না টানলেও গত 3 দিনে যে 3 জনের লাশ উদ্ধার করা হয়েছে সেটি বলেছে, এবং এর সাথে সংশ্লিষ্টদের কয়েকজনের বক্তব্য তুলে ধরা হয়েছে। এভাবে বলা হয়েছে এখানে যে 24 ও 25শে জুন মোহাম্মদ সুমন সহ মোট 3 জনের লাশ তুরাগ নদ থেকে উদ্ধার করা হয়েছে। অন্য 2 জন হলেন তুরাগ থানার রানাভোলা এলাকার আরিফ হাসান রাকিব ও রাজধানীর মণিপুর মোল্লাপাড়ার রনি মোল্লা। এর মধ্যে দেশ রূপান্তরে যার নাম আসেনি তিনি হচ্ছেন মণিপুর মোল্লাপাড়ার রনি মোল্লা। যদিও এটি জানা গেছে যে তিনি কোনো ধরনের রাজনীতির সঙ্গে জড়িত নন। আর সুমন এবং আরিফ দুজনেই ছাত্রলীগ এবং যুবলীগের সঙ্গে জড়িত এরকমটি জানা গেছে। আর আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তারিকুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন, তিনি এর আগেও দিয়েছেন, টাইমস অফ বাংলার একটি রিপোর্টিংয়ে উঠে এসে তার বক্তব্য। সেটি হচ্ছে, নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন 22শে জুন পিকনিকের কথা বলে সুমন বাসা থেকে বের হয়, পরে তুরাগ নদে পড়ে যায়। সে সাঁতার জানত না। পরিবারের সদস্যরা নদে খোঁজাখুঁজি করেছেন, নদে একটি লাশের কথাই আমরা জানি। এই যে দেশ রূপান্তর এবং প্রথম আলো সহ টাইমস অফ বাংলা তাদের যেই বক্তব্য, এবং আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলামের যেই বক্তব্য, সব মিলিয়ে আমাদের সামনে কি প্রকাশ পেল? প্রথমেই প্রশ্ন আসে যে পুলিশ কেন সত্য গোপন করল? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে কোনো ঘটনায় যদি সত্যটা প্রকাশ করে দেন, আগে থেকেই স্বচ্ছতার সঙ্গে ঘটনার বর্ণনাটি সবার সামনে তুলে ধরেন, তাহলে তো আর গুজবের ডালপালা ছড়াতে পারে না। গুজব যে ছড়ানো হচ্ছে এটা যে কোনো অপরাধ নিশ্চয়ই আমি সেটি বলছি না। প্রথমত, কোনো গণমাধ্যমে এই ঘটনার বিষয়ে তেমন কিছু আমাদের সামনে তুলে আনেনি। সুমনের বিষয়ে যে প্রথম রিপোর্টিংটি এলো টাইমস অফ বাংলাতে, এর আগে কেউ আনেনি, এবং কেন আনেনি সেটি একটি প্রশ্ন। টাইমস অফ বাংলার পরে দেশ রূপান্তর, পাশাপাশি প্রথম আলো, এবং যদি প্রশ্ন করি সোশ্যাল মিডিয়াতে গুজব আকারে ছড়াক আর যে আকারেই ছড়াক, যদি এইভাবে তোলপাড় না হতো তাহলে কি এই গণমাধ্যমগুলোতে এটুকুও উঠে আসতো? যেমন পরপর 2 দিনে প্রথমে ফরিদপুরে পুলিশি হেফাজতে ছাত্রলীগ কর্মীর নিহত হওয়ার বিষয় বা মৃত্যুর ঘটনা, তার পরের দিনই আটকের 1 দিন পরেই
কারা হেফাজতে চট্টগ্রামে যুবলীগে এক কর্মীর মৃত্যু, এই বিষয়গুলো সম্ভবত সোশ্যাল মিডিয়ায় উঠে না এলে গণমাধ্যমেও এত গুরুত্বের সঙ্গে খবরটি উঠে আসতো না। খবরগুলো আমরা সাম্প্রতিক সময়ে তেমনটি দেখছি, এবং যেগুলো প্রথমে সোশ্যাল মিডিয়ায় বেশ তোলপাড় সৃষ্টি করে পরবর্তীতে গণমাধ্যমে আসে, এবং তারপরে নানান ধরনের ঘটনা তো আমরা ঘটতেই দেখি। এটা সত্য কথা নিশ্চয়ই অস্বীকার করার কোনো উপায় নেই যে সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ ডিসইনফরমেশন, মিসইনফরমেশনের ছড়াছড়ি, পাশাপাশি এটাও তো সত্য যে অনেক সত্য আগে সেখান থেকেই বেরিয়ে আসে। দেশ রূপান্তর আমরা দেখলাম যে যখন সারা দেশে একটা তোলপাড় সৃষ্টি হলো গুজবকে কেন্দ্র করে কিংবা অতিরঞ্জিত খবরকে কেন্দ্র করে, কিংবা আমরা দেখলাম যে এই তুরাগ নদ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের কারো কারো নিহত হওয়ার বিষয় নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হলো, তার পরে পুলিশ সদর দপ্তর থেকে একটি বক্তব্য দেওয়া হলো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ নেতাকর্মীদের পিটিয়ে হত্যা করা হয়েছে, এ ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। কিন্তু দেশ রূপান্তরে আবার যেই তথ্যটি উঠে এসেছে যে পুলিশের 3টি ইউনিট ঘটনার তদন্তে নামে যখন সারা দেশে বিষয়টি ভাইরাল আকারে ছড়িয়ে পড়ে, সেটি সত্যতার সঙ্গে হোক বা গুজবের সঙ্গে হোক, তার মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম আওয়ামী লীগের মিছিলে পুলিশের ধাওয়া দেওয়ার ফলে 2 জনের মৃত্যু হয়েছে বলে সত্যতা পেয়েছে। কথা হচ্ছে, ঘটনার বর্ণনা যেভাবেই আসুক, সংখ্যাটি যেভাবেই আসুক, নিহত তো হয়েছেন 2 জন, এতে তো কোনো ভুল নেই, এবং মিছিলকে কেন্দ্র করেই এই ঘটনাগুলো ঘটেছে। এই 2 জনের পরিবারের কেউ কি পুলিশের কাছে দাবি করেছিল, অর্থাৎ সুমন এবং আরিফের পরিবারের কেউ, যে তারা পিকনিকে গিয়েছিল? কেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রথমেই তিনি পিকনিকের কথা বললেন যে সুমন পিকনিকে গিয়েছিল, তার পরিবার জানিয়েছে? পুলিশ ধাওয়া দিয়েছে কি দেয়নি, যেটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তদন্তে উঠে এসেছে, পাশাপাশি দেশ রূপান্তর উল্লেখ করা হয়েছে, সেই বিষয়টি আর কেউ জানুক আর না জানুক, আশুলিয়া থানা পুলিশ তো জানতো, সেটি কেন সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেবারে লুকিয়ে গেলেন? সুমনের পরিবার মুখ খুলতে চায়নি। আমি গতকালই এই বিষয়ে একটি বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম বিশ্লেষণের জায়গা থেকে। ঠিক এই জায়গাটি থেকে আমি প্রশ্ন উত্থাপন করেছিলাম যে সুমনের পরিবার যে মুখ খুলছে না, কেন মুখ খুলছে না? এর 2টি কারণ হতে পারে। একটি হচ্ছে সুমন ছাত্রলীগ করত, তার পরিবারের বা তার আত্মীয় স্বজনে অনেকেই স্বীকার করেছেন। মুখ খুলতে গেলেই অনেক বিষয় চলে আসবে, ভয়ে মুখ খোলেনি যে সেটি আওয়ামী পরিবার, অথবা তাদেরকে কেউ ভয় দিয়ে মুখ বন্ধ করে রেখে দিয়েছে যাতে কোনো প্রকার কোনো কথা তারা না বলে। এই 2টির একটি তো। এবং ওই প্রশ্ন থেকে কিছুটা সন্দেহ প্রকাশ করা হয়েছিল যে যা ঘটছে, যা শোনা যাচ্ছে, তার সব কিছু সত্য না হলেও কিছু একটা কিন্তু আছে। তবে আমার কাছে এখনো পর্যন্ত ঘটনার সম্পূর্ণ চিত্রটা, যেটি প্রথমেই আপনাদের সামনে উপস্থাপন করলাম, এটি নাও হতে পারে। এর বাইরে আরও অনেক কিছু থাকতে পারে। প্রশাসনের পক্ষ থেকে যখন তথ্য গোপন করা হয়, আবারও বলি, সবসময় বলি, গুজবের ডালপালাটা অতি দ্রুত বিস্তার লাভ করে। এবং এটি তো সেই দেশ যে দেশে চাঁদে সাইদির ছবি দেখা যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে, এমন গুজবকে কেন্দ্র করে সারা দেশে 5 দিনে পুলিশের সঙ্গে সংঘর্ষে 67 জনের মৃত্যুর
ঘটনা ঘটে, সেই দেশের মানুষের কাছে তথ্য গোপন করলে গুজব তো ডালপালা ছড়াবেই। তবে একটি কথা অবশ্যই বলতে হবে, এই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের অতি উৎসাহী কর্মী সমর্থক, যেভাবেই বলি না কেন, ডিপ ফেক ভিডিও বানিয়ে অথবা পুরনো ভিডিও তুরাগের ঘটনাকে উল্লেখ করে ছড়িয়ে দিয়ে যেই কর্মকাণ্ডগুলো সৃষ্টি তারা করেছে, এটি আসলে কাদের লাভ, কিসের লাভ? এর মধ্য দিয়ে তো আওয়ামী লীগ নিজেই প্রশ্নবিদ্ধ হচ্ছে এই অতি উৎসাহী কর্মী সমর্থকদের কারণে। আওয়ামী লীগের মধ্যে যেমন অতি উৎসাহী কর্মী সমর্থক রয়েছে যারা শেখ হাসিনার চেয়েও বড় আওয়ামী লীগের নিজেদের মনে করে, ঠিক একইভাবে বিএনপির মধ্যেও এমন কিছু কিছু অতি উৎসাহী কর্মী সমর্থক রয়েছেন যারা তারেক রহমানের চেয়েও বড় বিএনপি বলে মনে করে নিজেদেরকে। এবং সাম্প্রতিক সময়ে অবশ্যই অবশ্যই অনেক ধরনের গুজব ছড়াচ্ছে, ডিপ ফেক ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে, পুরনো ভিডিওকে সাম্প্রতিক সময়ের বলে উল্লেখ করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে করে যারা এগুলো করছেন আসলে লাভটা তাদের কিছুই হচ্ছে না, বরং আমরা তো মনে করি অবশ্যই আওয়ামী লীগ নেতাকর্মীরা নির্যাতিত হচ্ছেন, কিন্তু এই যে প্রকৃতভাবে নির্যাতনের শিকার হচ্ছেন, এইগুলো একসময় মানুষের কাছে হালকা হয়ে আসবে। যেই ঘটনার গুরুত্ব থাকবে, যে ঘটনার সত্য থাকবে, মানুষ হয়তো প্রথমেই ধরে নেবে যে আসলেই কি এগুলো সত্য। আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের চীন সফর নিয়ে এখন রীতিমতো তেলেসমাতি চলছে রাজনীতির অঙ্গনে। তিনি যখন সিদ্ধান্ত নিলেন যে তিনি চীন সফরে যাবেন, তাৎক্ষণিকভাবে আমাদের দেশের এই মুহূর্তের দুটো পরাশক্তি, যারা বাংলাদেশের ব্যাপারে খুব নাক গলাচ্ছে, এক নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র, দুই নম্বরে ভারত, পরস্পর বিরোধী অবস্থানে থেকে এই চীনের সফরটি যেন সফল না হয়, তারা নানা রকম উদ্যোগ নেওয়া শুরু করে দিল। এবং সেই উদ্যোগের মধ্যে সবচেয়ে একটা দৃশ্যমান উদ্যোগ বাংলাদেশে, সেটা হলো মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন, তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাহেবের সাথে দেখা করলেন। এবং সেই দেখার এবং সাক্ষাতের বিষয়বস্তু নিয়ে তিনি যেভাবে মকারি করলেন, এতে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তিনি বাংলাদেশের ব্যাপারে যথেষ্ট হতাশ, বিক্ষুব্ধ, এবং তার এই বিরাগের কথা তিনি জানাতে গিয়েছিলেন খলিলুর রহমান সাহেবকে। দ্বিতীয় যে বিষয়টি দেখলাম, যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যেই সময়টিতে বেজিংয়ে থাকবেন, ঠিক সেই সময়টাতে চীন সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, চীনের পররাষ্ট্রমন্ত্রী, তিনি সঙ্গত কারণে সেখানে থাকবেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছে, কিন্তু ওই সময়টাতে ভারত কী করলো, কৌশল করে পররাষ্ট্রমন্ত্রীকে দিল্লিতে নিয়ে এলো, চীনের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে বৈঠকের জন্য। অথবা চীন কৌশল করে তার পররাষ্ট্রমন্ত্রীকে সেখানে পাঠিয়ে দিল। ফলে এই যে বৈঠকটি, এই বৈঠকটি থ্রু মোফা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যে প্রোটোকল হয়, সেই প্রোটোকল দিয়ে যে হয়নি, এটি আমরা স্পষ্ট বুঝতে পারছি এখন। তো দ্বিতীয় যে ঘটনাটি, সেটা হলো যখন তারেক রহমান সাহেব গেলেন, আওয়ামী লীগের যারা লোকজন আছেন, বিএনপি বিরোধী শক্তি যে আছেন, তারা সবাই বলা বলি করলেন যে আরে গেছে গেছে গেছে, কিচ্ছু হবে না, একেবারে ওখান থেকে খালি হাতে ফিরতে হবে। দ্বিতীয়ত ওখানে মানে শি জিংপি, তার সঙ্গে তার দেখা হবে না, কথাও হবে না, বড় জোরে হ্যান্ডশেক হতে পারে। যা হোক, পরবর্তীতে যখন দেখা গেল যে না, প্রেসিডেন্ট তাকে যথেষ্ট সম্মান দিয়েছেন, মানে আমাদের প্রধানমন্ত্রীকে সম্মান দিয়েছেন, তাদের মধ্যে বৈঠক হয়েছে, সৌহার্দ্যপূর্ণ কথাবার্তা হয়েছে, বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে মিস্টার শি যে বক্তব্য দিয়েছেন, সেটি এখন রীতিমতো ভাইরাল। যা হোক, সেইভাবে আওয়ামী লীগের লোকজন মোটামুটি ৬-৭ ঘন্টা চুপ থাকলো। এ কী হলো, তাদের যে নেত্রী চীন সফরে গিয়ে তার সর্বনাশ তিনি ডেকে নিয়ে এসেছিলেন। আর বিএনপি যে কথা বলার চেষ্টা করেছিলেন যে শেখ হাসিনার যেখান থেকে শুরু, মানে শেষ, এই চীন দিয়ে শেখ হাসিনার শেষ হয়েছে, সেই চীন থেকেই তারেক রহমানের শুরু হলো। বিশেষ করে চীনের প্রেসিডেন্ট যখন মেনশন করলেন যে তারেক রহমান সাহেবকে থার্ড জেনারেশনের ঐতিহ্যবাহী একটি রাজনীতির ধারক বাহক বললেন, অর্থাৎ
তিনি প্রধানমন্ত্রী, তার মা প্রধানমন্ত্রী, তার বাবা প্রেসিডেন্ট। তো সে অর্থে শেখ হাসিনা দ্বিতীয় জেনারেশনের, তার কাছে শুধুমাত্র বঙ্গবন্ধুর লিগেসি রয়েছে। তো সেক্ষেত্রে যদি আভিজাত্য ধরেন, যেটিকে বলা হয় অ্যারিস্টোক্রেসি, তো সেই আভিজাত্যের প্রাচীনত্বে তারেক রহমান সাহেব এক ধাপ আগানো, এক জেনারেশন আগানো। তো সেই অর্থে বিএনপির যারা লোকজন তাদের বক্তব্য যে দেখো 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 আমাদের প্রধানমন্ত্রী কতটা ঐতিহ্যবাহী, যে চীনের প্রেসিডেন্ট কিংবা তিনি যখন মালয়েশিয়াতে গেলেন, মালয়েশিয়ার প্রেসিডেন্ট বারবার তার মার কথা স্মরণ করছেন, তার বাবার কথা স্মরণ করছেন। কিন্তু শেখ হাসিনা যে বিদেশে গেছেন কখনো, তো তিনি তো সেই লিগেসিটা ধারণ করতে পারেনি। এর কারণে বঙ্গবন্ধুর সঙ্গে যাদের খাতির ছিল তারা সবাই মরে গেছেন। আর শেখ হাসিনার যে বয়স প্রায় 78 ইয়ার্স ওল্ড নাও, তো তিনি বিশ্বের যে কজন বয়স্ক বা বয়স্কা রাজনীতিবিদ আছেন তাদের মধ্যে শীর্ষতম। ফলে তাকে নিয়ে স্মৃতিচারণ করার, তার বাবাকে নিয়ে স্মৃতিচারণ করার ঘটনা ঘটেনি। তো সেই অর্থে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম জিয়া, তাদের যে উত্থান, তাদের কর্মজীবন, এই সব মিলিয়ে এখন এই রাজনীতিতে যারা আছেন অনেকে স্মৃতিচারণ করতে পারছেন। সেই অর্থে চীনের যে প্রেসিডেন্ট তিনিও স্মৃতিচারণ করলেন এবং এটি নিয়ে বিএনপির যারা লোকজন আছে তারা তো মহা খুশি। এতটা খুশি যে এখন তারা বলার চেষ্টা করছে যে দেখো দেখো দেখো, যে শেখ হাসিনা চীনে গিয়ে তার পতন ডেকে নিয়ে আসলেন, সেখানে গিয়ে আমাদের নেতা, আমাদের দল কি পর্যায়ে সফল হয়ে গেল। কিন্তু এটাও আবার বেশি, মানে 6 ঘন্টার বেশি স্থায়ী হলো না। এখন যারা আওয়ামী লীগের লোক তারা আবার মুখ খোলা শুরু করেছেন। তাদের বক্তব্য হলো যে চীন কি দিয়েছে, যে সকল আলাপ আলোচনা হওয়ার কথা ছিল সেগুলো তো একটাও আলাপ আলোচনা হয়েছে, বা যে সকল সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এগুলো তো কোনো গুরুত্বপূর্ণ কিছু নয়। এই মুহূর্তে বাংলাদেশের টাকা দরকার, সেই টাকা তো চীন দিচ্ছে না। তিস্তা ব্যারেজ নিয়ে একটা ট্রু শব্দ চীন করছে না, অথচ এটি নিয়ে যদি চীন একটু বড় কথাও বলতো অ্যাটলিস্ট ভারতকে চাপে ফেলা যেত। এখন তো ভারতের যারা লোকজন রয়েছেন তারা 32টা দাঁত বের করে তারপরে শেষে উলুধ্বনি দেবে। ওই যে জিহ্বা বের করে, মানে হিন্দুরা যেভাবে উলুধ্বনি দেয় ওভাবে 32টা দাঁত বের করে উড়ু উড়ু করে উলুধ্বনি দেবে, যে গেলা গেলা গেলা, তিস্তা প্রকল্পের কি হলো, হই হই রই রই, তিস্তা প্রকল্প গেল কই, হই হই রই রই, চীনের হাসপাতাল গেল কই, হই হই রই রই, চীনের সেই সামরিক বিমান ঘাঁটি গেল কই, হই হই রই রই, চীনের বস্তা ভরা টাকা গেল কই। ভারত এখন বলবে এখন ঘুরে ফিরে দাদাদের দিনকাল, এরকম আওয়ামী লীগের লোকজন বলা শুরু করে দিয়েছে। এটি নিয়ে আমি যখন আজকের দিনে ভিডিওটি করছি এখনও পর্যন্ত বিএনপি তারা মুখ খুলেনি। তাদের যে সমস্ত সরকারি বক্তব্য আসছে সেই সরকারি বক্তব্য খুবই পরিমিত, সংযত, এবং সরকারের পক্ষ থেকে এরকম আহামরি তেমন কোনো কথা বলা হয়নি। ফলে এখানে যে বিষয়গুলো এসছে, যে চীন যে সিল্ক রোড নির্মাণ করতে যাচ্ছে, সেখানে মায়ানমারের মাধ্যমে বাংলাদেশে একটা করিডোর যাচ্ছে, সেই করিডোর দিয়ে চীনের পণ্য সরাসরি বাংলাদেশ থেকে চীনে যাবে মায়ানমার হয়ে, আবার মায়ানমার হয়ে চীনের পণ্য বাংলাদেশে আসবে বাই রোডে কুনমিং হয়ে। এরকম একটা সমঝোতা স্মারক MOU যে প্রস্তাবটা এখন করা হয়েছে এটা শেখ হাসিনার জামানাতে স্বাক্ষরিত হয়েছে। তো কাজে এটা নতুন কিছু নয়। আবার চীনের যে কথাবার্তা, প্রথম যখন মিস্টার শি বাংলাদেশে এলেন নজিরবিহীনভাবে, তারপরে শেখ হাসিনা গেলেন, ওই সময়টাতে আমরা শুনেছিলাম যে চীন বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে $40 বিলিয়ন তারা দেবে পর্যায়ক্রমে। $40 বিলিয়ন তো দূরের কথা, চীনের $4 বিলিয়ন সরকারের পক্ষ থেকে আসেনি। কাজে যে সকল বিষয় আসে সেটা হলো তাদের প্রাইভেট সেক্টর থেকে প্রকল্প সহায়তা হিসাবে বিভিন্ন প্রকল্পে চাইনিজ কোম্পানিগুলো ব্যবসা পেয়েছে, এবং এই অর্থে চাইনিজ ব্যাঙ্কগুলো তাদের লোন দিয়েছে। যেমন পদ্মা সেতু আমাদের অর্থায়নে টাকা হয়েছে। এই কাজ উঠিয়ে নেওয়ার জন্য চীনা কোম্পানিকে সরকার নিয়োগ দিয়েছে, আর চীনা কোম্পানি সেই কাজগুলো করার জন্য চীনের ব্যাংক থেকে লোন নিয়েছে, এবং সেই লোনের গ্যারান্টার হয়েছে বাংলাদেশ। ফলে ওই যে কোম্পানিগুলো কাজ করেছে সেগুলো সরাসরি কৌশলে বাংলাদেশের উপর এসে পৌঁছে গেছে।
এই হলো মূল ঘটনা। কিন্তু চীন সরকার সরাসরি বাজেটারি সাপোর্ট হিসেবে বাংলাদেশকে একটি ফুটো পয়সাও দেয়নি। তারা এখানেও প্রত্যেকটা ক্ষেত্রে তারা একই কাজ করেছে। যেমন দেখা গেল যে এক্সপ্রেসওয়ে হয়েছে, মেট্রো রেল হয়েছে। তো এখানে চীনা অর্থ যেই প্রক্রিয়াতে আসছে, সেই প্রক্রিয়াতে তারা সবসময় তাদের দেশের কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে অ্যাজ ইট ইজ বাংলাদেশের সোনালী, জনতি, অগ্রণী ব্যাংক তারা বিনিয়োগ করেছে। এস আলম দুবাইতে একটা কাজ করছে। এরকমভাবে তারা সেই কাজগুলো বাংলাদেশে করেছে। কিন্তু তারেক রহমান সাহেবের সাথে যেটা দরকার ছিল যে চায়নার সরকারের পক্ষ থেকে একটা এইড বা সাহায্য যেভাবে তারা পাকিস্তানকে দিচ্ছে, কিন্তু পাকিস্তানকে অত্যন্ত কঠিন শর্তে ঋণ দিয়ে আগামী মোটামুটি 100 বছরের গুলামিতে চীন যেভাবে আবদ্ধ করে ফেলেছে, এতে মোটামুটি পাকিস্তানের সেনাপ্রধান যতই ফিল্ড মার্শাল হোক না কেন, তার যে গোপন অঙ্গ, সেই গোপন অঙ্গ এখন বেইজিংয়ের হাতে। চাপ দিলেই তার আয়ু শেষ। তো সেই দিক থেকে বাংলাদেশ যেটা আশা করেছিল যে চীনের সঙ্গে সেই অনেকগুলো বিমান কিনবে, তারপরে চীনের সঙ্গে যে আমাদের চলমান বাণিজ্যগুলো রয়েছে, বিশেষ করে আমরা যে সামরিক সরঞ্জামাদি চীন থেকে আনছি, সেইগুলো অব্যাহতভাবে আনা হবে। চীন মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তির ব্যাপারে কথাবার্তা বলবে, ইতিবাচক নেতিবাচক। তো এই বিষয়গুলো নিয়ে যা বিষয় হটটক হচ্ছিল বা যে বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, তার একটাও আলোচনা হয়েছে বা হয়নি এটা আমরা বলতে পারি না। এখানে সরকারের পক্ষ থেকে অনেকটা চুপচাপ অবস্থা নেওয়া হয়েছে। চীনের সরকারের পক্ষ থেকে খুব মেপে ঝুপে চুপচাপ অবস্থায় সেই সরকারকে একটা সুযোগ দেওয়া হয়েছে যেন সরকার এই মুহূর্তে আমেরিকা অথবা ভারতের রোষানলে না পড়ে। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু সরকারের যারা প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষ যেভাবে ঢোল বাজাচ্ছে, এতে করে সরকার প্রভোগ হয়ে যেতে পারে। এতে করে সরকারের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে স্থবিরতা চলে আসতে পারে। এতে করে সরকারের যে শক্তিমত্তা রয়েছে, সেই শক্তিমত্তায় দুর্বলতা দেখা দিতে পারে। এই গেল একটা। ২ নম্বরে যেটা হয় সেটি হলো সরকারের তো টাকা লাগবে। এখন কোনো মিষ্টি কথায় কাজ হবে না। বাজেটারি সাপোর্টে সরকারের টাকা লাগবে। এখন সেই টাকার সংস্থান আইএমএফ থেকে হচ্ছে না। আইএমএফ আগের যে লোন স্যাংশন ছিল আওয়ামী লীগ জমানাতে, সেটা ক্যান্সেল করে দিয়েছে, বলছে এখন নতুন করে অ্যাপ্লাই করো। আইএমএফের যে প্রোটোকল আছে, সেই প্রোটোকলে নতুন করে অ্যাপ্লাই করে সরকার বলছে আমার $4 বিলিয়ন লাগবে। এই $4 বিলিয়ন সেখান থেকে আনতে কী পরিমাণ আদা জল খেতে হবে এবং কী পরিমাণ শর্ত, আইএমএফের শর্ত পালন করতে হবে, এটা বলে গড নোস। বিশ্বব্যাংক ঘোরাচ্ছে, কিন্তু বিশ্বব্যাংক প্রকল্প সহায়তা দেবে। যে আওয়ামী লীগের পক্ষে যে সমস্ত লোকজন সোশ্যাল মিডিয়ায় সবসময় সরব থাকেন, তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর সময় বিভিন্ন মিছিল, বিভিন্ন সমাবেশ থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগের যে সমস্ত কর্মীদেরকে ধরে নেওয়া হয়েছে, তেমন 7 জনের লাশ নাকি তুরাগ নদীতে ভেসে উঠেছে। পরে আমরা জানতে পারলাম সেটা সংখ্যাটা 7 জন না, আরো একটু কম। এবং এই সমস্ত মিডিয়াতে কেউ কেউ এমনও বলেছে যে কারা হত্যা করেছে তাদের নাম টামও তারা দিয়ে দিয়েছে। বিপরীত দিকে বিকেলের দিকে আমরা দেখলাম যে পুলিশের পক্ষ থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হলো যে এটা পুরো জিনিসটাই ভিত্তিহীন এবং এটা যারা ছড়াচ্ছে তারা জনমনে বিভ্রান্তি তৈরি করছে, পুলিশের মনোবল ভেঙে দিচ্ছে এবং যারা এগুলি করছে তাদের ধরার জন্য তারা খুঁজছে। এই যখন মানে দুই দিকের অবস্থান, এখন এটা নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা হচ্ছে। আপনার মনে এটা কি প্রতিক্রিয়া তৈরি করেছে? আমি তো এটা দেখেছি পত্রিকার রিপোর্টে যে একজন সুমন নামে একজনের মরদেহ পাওয়া গিয়েছে এবং পরে একই রিপোর্টে বলা হয়েছে যে আরো 2 জনের এরকম মৃতদেহ পাওয়া গিয়েছে। বলা হয়েছে যে একজন হচ্ছেন সুমন, জি, আরেকজনের নাম হচ্ছে আরিফুর রহমান রাকিব, আরিফ হাসান রাকিব, এবং আরেকজন বলেছেন রনি মোল্লা। জি। তো রনির বাবা বলেছেন যে তিনি নাকি গোসল করার সময় মারা গিয়েছেন, আরেকজন বলেছে পিকনিক করতে গিয়ে মারা গিয়েছেন, এরকম রিপোর্ট আছে। তো বিষয়টা আসলে পরস্পর বিরোধী। তবে 3টি মৃতদেহ কাছাকাছি সময়ে একই নদের আশপাশ থেকে
উদ্ধার করতে পারাটা আসলে ঠিক অস্বাভাবিক। বাংলাদেশের যে কোনো নাগরিকেরই অপঘাতে মৃত্যু যদি হয় অথবা তার লাশ কোথাও পাওয়া যায় এমন ভাবে যে তার আত্মীয় পরিজন জানেন না, বেওয়ারিশ হিসেবে উদ্ধার করে পরে তাকে শনাক্ত করা হয়, এটা আসলে গ্রহণযোগ্য না। আমার মনে হয় যে পুলিশ যে বিবৃতি দিয়েছে সেটাকে আমলে নিয়ে একটা তদন্ত করা উচিত, তদন্ত করে দেখা উচিত আসলে যে কয়টা লাশ পাওয়া গিয়েছে এবং কাদের এই মৃতদেহ, তারা কিভাবে মৃত্যুবরণ করেছে। জি। তবে তিনজন যে হয়েছে এটা প্রথম আলো বলেছে এবং তিনজনের আলাদা আলাদা নাম বলেছে এবং সেখানে আরেকটা অদ্ভুত বিষয় বলা হয়েছে, সুমনের বাড়িতে গিয়ে নাকি দেখা গিয়েছে যে সুমনের পরিবার তার মোবাইল ভেঙে ফেলেছে, তার ছবিগুলি সব মুছে দিয়েছে, তার কোনো স্মৃতি রাখে নাই। এবং কেন জিজ্ঞেস করাতে অনেকে বলেছে যে সন্তান হারানোর বেদনা এত বেশি, এটা কমানোর জন্য তারা এটা করেছে। মানে সবই কেমন জানি একটা অদ্ভুত, মানে ঠিক যেন স্বাভাবিক নয়, তাই না না? স্বাভাবিক না। আসলে এটা তদন্ত করে দেখা উচিত যে আহ মৃত্যুর তো নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই কারণটা তদন্ত করে দেখা উচিত, তাহলে এই গুজবগুলি ছড়াবেন। মানে ওদের আপনি যেটা বললেন যে ফ্যামিলির মেম্বারদের কথা শুনে মনে হচ্ছে তাদের সন্তান চলে গেছে, তাদের পরিবারের একজন ব্যক্তি চলে গেছে, এইটা তাদের জন্য যতটা না বেদনার, তার চেয়ে বেশি তারা যেন আতঙ্কিত কোনো একটা ভয়ের কারণে। হ্যাঁ, এরকম একটা কিছু যে মোবাইলের ছবি নাই, তো সব স্মৃতি মুছে ফেলা হয়েছে, সব ছবি ছিঁড়ে ফেলা হয়েছে, তো এরকম প্রথম আলো রিপোর্ট করেছে। ব্যাপারটা কেমন জানি রহস্যজনক আর কি। আপনার কি মনে হয় যে এখন নানা ধরনের আমরা দেখছি, এর আগেও আমরা দেখলাম একবার যে এই ফরিদপুরে একজন ছাত্রলীগের ছেলেকে ধরে নিয়ে গেল, তার কাছে গাঁজা আছে এই কথা বলে, এবং ধরে নিয়ে যাওয়ার পরের দিন সে পুলিশ হেফাজতে মারা গেল। আবার আমরা দেখলাম চট্টগ্রামে যুবলীগের এক ছেলে, তার সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল এই বিএনপি অথবা জামাতের লোকদের সঙ্গে, সেই বিরোধ নিয়ে সে ভূমি অফিসে গিয়েছে শুনানির জন্য, সেখান থেকে তাকে ধরে যাওয়া হলো 2024 সালের এক মামলায়, এবং যাওয়ার পরের দিন সেও মারা গেল। তো এই যে ঘটনাগুলো, এগুলি কি আমাদের মানে একসময় যে আতঙ্কগ্রস্ত আমরা ছিলাম, যে একটা ভয়ের সংস্কৃতিতে, এক ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের, তো সে ধরনের নমুনা কি আপনি এখানে দেখতে পাচ্ছেন, অথবা মানুষের মধ্যে কি সে ধরনের একটা আতঙ্ক ভয়ের সংস্কৃতি, দেখা দিচ্ছে? একটা ভয়ের সংস্কৃতি আমাদের দেশে আসলে আছে এবং এই ভয়ের সংস্কৃতি থেকে জনতাকে বের করে নিয়ে আসার কোনো চেষ্টা খুব একটা দেখা যাচ্ছে না। আমি আজকে আরো কয়েকটা খবর দেখেছি যেটা আমাকে খুবই আশঙ্কিত করেছে বা শঙ্কিত করেছে। সেটি হচ্ছে চট্টগ্রাম বা কোথাও সিগারেট খেতে নিষেধ করায় গুলি চালিয়ে দিয়েছে। জি। তো কেউ কাউকে সিগারেট খেতে নিষেধ করলে গুলি চালিয়ে দিবে, যেখানে বাংলাদেশে প্রকাশ্যে ধূমপান করলে, পাবলিক প্লেসে ধূমপান করলে জরিমানার বিধান আছে। এখন তো তাহলে এই জরিমানা চাইতে গেলে লোকে ভয় পাবে যে কে কোথায় কিভাবে হামলা করে বসে। তো বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে অবনতি হয়েছে, এটা তো অস্বীকার করা যাবে না। এবং এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির যে করুণ অবস্থা রেখে তারা গিয়েছেন, এটা আসলে উদ্ধার করতে এখনো সক্ষম হয় নাই, এটাই বোঝা যাচ্ছে। আর পুলিশ হেফাজতে বা হেফাজতে মৃত্যুর ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমি সেখানে দেখেছি যে একটা বিবৃতি এসেছে পুলিশের তরফ থেকে, বলা হয়েছে যে তিনি মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারণে মৃত্যুবরণ করেছেন। মস্তিষ্কের রক্তক্ষরণ কেন হবে একজন সুস্থ লোকের? আর আমি যে ভিডিওটা দেখেছি সে ভিডিওতে দেখা গিয়েছে যে তাকে অত্যন্ত জোরে চর দেওয়া হচ্ছে, মাথায় আঘাত করা হচ্ছে, মুখে আঘাত করা হচ্ছে। এই ধরনের আঘাতে কিন্তু মস্তিষ্কের রক্তক্ষরণ হতে পারে। ফলে এটা যদি হয়ে থাকে, এটা তো তারা অস্বীকার করতে পারবেন না যে তারা তাকে আঘাত করেছে। পুলিশ হেফাজতে কেউ কাউকে নিয়ে যাবে, পুলিশ তাকে আঘাত করবে কেন? আর যেখানে ছেলেটিকে পরিষ্কার দেখা গিয়েছে যে সে হাত তুলে দাঁড়িয়ে আছে এবং সে কোনো ধরনের বেআইনি মানে কোনো ধরনের আক্রমণাত্মক ভূমিকায় ছিল না, তো তাহলে তাকে কি কারণে প্রহার করতে হবে? পুলিশ কাউকে হেফাজতে নিবে, সম্মানের সাথে হেফাজতে নিবে, পুলিশের কোনোভাবেই গায়ে হাত তোলার অধিকার নাই। এটা আমি মনে করি যে ওই ভিডিওর ভিত্তিতেই তদন্ত করা উচিত এবং দোষী ব্যক্তিকে শাস্তির আওতায় আনা উচিত। দেখেন, পুলিশের কি করা উচিত কি করা উচিত না, এগুলো আমাদের দেশের মানুষ আসলে প্রায় ভুলেই গিয়েছে। মানে পুলিশের যে মারার এভাবে নেওয়ার সময় তাকে যে, মানে কেউ যদি বাধা না দেয়, আক্রমণাত্মক না হয়, তাকে যে মারার এখতিয়ার তার নাই,
এটা কিন্তু আমাদের দেশের মানুষ প্রায় ভুলে গেছে, তারা মনে করে এটাই তারা করতে পারে। আবার দেখেন এর বিপরীত একটা দৃশ্য কিন্তু আমরা দেখতে পেলাম, সেটা হলো নারায়ণগঞ্জে এক এমপি সাহেবের ছেলে, উনি চাঁদাবাজি করেছেন, চাঁদাবাজির অভিযোগ ওনার বিরুদ্ধে আছে। শিল্প এলাকায় উনি ব্যাপক চাঁদাবাজি করতেন, ওনাকে ছায়া এমপি বলা হতো, যে উনি নাকি বাবার হয়ে কাজগুলি অনেক কিছু করতেছেন। তাকে পুলিশ ধরলো, বসুন্ধরা এলাকা থেকে ধরলো, ধরে নারায়ণগঞ্জে নিয়ে গেল, নারায়ণগঞ্জ থেকে আবার ডিবি অফিসে নিয়ে আসলো, জিজ্ঞাসাবাদ করলো এবং 12 ঘন্টার মধ্যে একটা মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিল। এটা নিয়ে দেখলাম গতকালকে সংসদে আলোচনা হলো এবং সংসদে জামাতের একজন এমপি তিনি বললেন যে চাঁদাবাজির শাস্তি এখন মুচলেকা মাত্র। তো এটা নিয়ে আপনি কি বলবেন? আপনার মনে আছে অন্তর্বর্তী সরকারের সময় হাক্কানি পাবলিশার্স এর কোন একজন স্বত্বাধিকারীর বাড়ির নিচে মব হয়েছিল এবং মুসলেকা দিয়ে তারা চলে এসেছিল। এই মুসলেকার সংস্কৃতি চালু করেছে অন্তর্বর্তী সরকার এবং সেই মুসলেকা যে বহাল রেখেছে এই সরকার, সেটা আসলে প্রশংসা করা যাবে না, এটা আসলে সমালোচনার যোগ্য। যদি সে চাঁদাবাজি করে থাকে তাহলে তার বিরুদ্ধে নিশ্চয়ই নির্দিষ্ট অভিযোগ আছে, সে অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা দায়ের হবে, অথবা যদি মামলা দায়ের নাও হয় তাহলে সে অভিযোগের তদন্ত হবে। তাকে কেন এরকম ঘটা করে বসুন্ধরার থেকে ধরে নিয়ে যাইতে হবে, আবার জিজ্ঞাসাবাদ করে 12 ঘন্টা পরে ছেড়ে দিতে হবে? ওই যে আন্দোলনের সময় একটা ডায়লগ ছিল না, নাটক কম করো পিও, তো এই তো সেই নাটকই চলছে, আমরা দেখতে পাচ্ছি। আপনার মনে আছে আনিস আলমগীরকে মামলা ছাড়া ধরে নিয়ে গিয়ে বসিয়ে রাখলো, বসিয়ে রেখে তারপরে ভুয়া মামলা দিল, তারপরে মামলা ছাড়া অবস্থায় তাকে বসিয়ে রেখে মামলা দায়ের করে তাকে আটক করলো। আর এইখানে চাঁদাবাজির অভিযোগ নাকি আছে তারা জানে, অথচ তাকে নিয়ে গেল, এরকম ঘটা করে রাষ্ট্রের অর্থ অপচয় করলো। সেই নারায়ণগঞ্জ থেকে বসুন্ধরা, বসুন্ধরা থেকে নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে ডিবি অফিস, যাতায়াত করে তেল গাড়ির সময় নষ্ট করলো, তারপরে তারা মুসলেকা নিয়ে ছেড়ে দিল। তো আগেই বসুন্ধরাতেই মুসলেকাটা নিয়ে নিত। না, আমরা কিন্তু আসলেই মানে আইন শৃঙ্খলা নিয়ে আমরা আসলে অনেক পরিবর্তন আশা করেছিলাম। দেখেন আজকে সংসদে, গতকালকে সংসদে আরেকটা কথা, আমাদের গয়েশ্বরচন্দ্র রায়, উনি খুব প্রবীণ রাজনীতিবিদ, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা প্রশ্ন করেছেন। প্রশ্নটা অনেকে হয়তো ফানি মনে করছেন, কিন্তু আমার কাছে খুবই সিরিয়াস টাইপের কোশ্চেন মনে হয়েছে। তিনি জিজ্ঞাসা করেছেন যে আপনার পাশেই তো এই একসময় মাদক চোরাচালানের রুট ছিল, সেখানে বদি তো এখন জেলে, এখন বদির জায়গায় কাকে বসিয়েছেন? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা তো আপনি কিভাবে দেখছেন? এটা কি কেবল ফান নাকি সিরিয়াস ব্যাপার? এই প্রশ্নটা লেজিটিমেট, কারণ মাদকের যে থাবা সেখান থেকে তো বাংলাদেশ মুক্ত হয় নাই। ফলে বদি তো একক একটি শক্তি না, বদি একটা নেটওয়ার্কের পার্ট। তো সেই নেটওয়ার্কের কি হয়েছে এই প্রশ্ন তো করা যেতেই পারে। বদি না হয় জেলে, কিন্তু মাদক কি বন্ধ আছে? আর মাদক যদি আসতে থাকে তাহলে কোন রুটে আসছে তো জানা দরকার। মাদকের চলাচল বন্ধ করতে হবে, মাদক ব্যবসায়ীদেরকে শাস্তির আওতায় আনতে হবে, মাদকাসক্তদেরকে নিরাময়ের ব্যবস্থা করতে হবে। এটা কিন্তু একটা বিরাট প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার ভেতরে আসলে বদির অংশটা কে পালন করছে সেটা গয়েশ্বর সাহেব প্রশ্ন করেছেন। আমি এটাকে সাধুবাদ জানাই যে সরকারি দলের সদস্য হয়ে তিনি সরকারকে একটা বিব্রতকর প্রশ্ন করতে পেরেছেন, এবং আমি আশা করি যে স্বরাষ্ট্রমন্ত্রী সেটার উত্তর দিতে পারবেন বা দেওয়া উচিত। তো সব মিলিয়ে আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে আপনি মানে কি মানে খুবই আশাবাদী না হতাশ না সন্তুষ্ট? এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা নিয়ে আশাবাদী হওয়ার মতো কোনো অবস্থা ঘটে নাই, কেননা মব বন্ধ হয় নাই, মাজার ভাঙাভাঙি হয়েছে, তারপরে মানুষের উপরে হুমকি ধমকি চাঁদাবাজি বন্ধ হয় নাই। আজকেই আপনি দেখবেন যে এই যে সিগারেট খেতে নিষেধ করায় গুলি চালিয়ে দেওয়া, নদীতে লাশ পাওয়া যাওয়া, অথবা এরকম সব গ্রিন নিউজ, সব এক ধরনের নেতিবাচক সংবাদ পত্রপত্রিকায় ভরে আছে। এবং আপনি দেখবেন যে ডাক্তার আত্মহত্যা করছে অথবা ডাক্তারকে মৃত পাওয়া যাচ্ছে। মানে পুরো বিষয়টাই এমন যে পত্রিকা ভর্তি মৃত্যু সংবাদ, পত্রিকা ভর্তি কুসংবাদ, তো তার মধ্যে আইন শৃঙ্খলা জনিত সংবাদই বেশি। এটা তো আসলে গ্রহণযোগ্য না। এবং আমি মনে করি যে পুলিশ যদি তার ঋত গৌরব অথবা ঋত মর্যাদা পুনরুদ্ধার করতে চায় তাহলে পুলিশকে পুলিশের মতো আচরণ করতে হবে। পুলিশ যদি সেই পুরনো লাঠিয়ালের রোলে ফেরত যায় সেটা আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। মানুষ ভেবেছিল যে পুলিশ আসলে এইবার নিজেকে প্রমাণ করবে যে পুলিশ একটি পেশাদার বাহিনী এবং তারা কারো লাঠিয়াল না, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে বিভিন্ন সময় পুলিশের বক্তৃতা বিবৃতি বিভিন্ন জায়গাতে সেই পুরনো কথাবার্তার একটা নমুনা খুঁজে পাওয়া যাচ্ছে।
আমি আরেকটা বিষয় আপনি বললেন যে সরকারি দলের সদস্য হয়েও সরকারের মন্ত্রীকে প্রশ্নের মুখে আনা, এটা খুবই একটি ইতিবাচক দিক। আমরা এরকম ইতিবাচক দিক কিন্তু একদিন আগে আরেকটা দেখেছিলাম, আপনার নিশ্চয়ই খেয়াল আছে, রেজা কিবরিয়া। রেজা কিবরিয়া উনি অর্থনীতিবিদ, আইএমএফে চাকরি করতেন এক সময়, এখন সরকারি দলের সংসদ সদস্য হয়েছেন। তিনি কিন্তু এই খেলাপি ঋণ নিয়ে একটা মানে খুবই উদ্বেগজনক মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে আগে যে ওনারা যখন আইএমএফে ছিলেন, যে খেলাপি ঋণের পরিমাণ 6% হলে ওনারা উদ্বিগ্ন হতেন, আর সেখানে বাংলাদেশে এখন খেলাপি ঋণ হলো 61%। তো এটা খুবই দুর্ভাগ্যজনক। সরকার কি আপনার মনে হয় এই অবস্থা থেকে কাটিয়ে উঠতে পারবে? রেজা কিবরিয়া আসলে একজন অর্থনীতিবিদ, অর্থনীতি বোঝালো, এবং একই সাথে তার বাবা একসময় অর্থমন্ত্রী ছিলেন আওয়ামী লীগের। আর রেজা কিবরিয়া আসলে ঠিক সরকারি দলের লোকও না, তার তো নিজের একটা দল ছিল। ইলেকশনে জেতার জন্য, সংসদ সদস্য হওয়ার জন্য তিনি সরকারি দলের সঙ্গে যুক্ত হয়েছেন। ফলে তিনি যে প্রশ্নগুলি তুলেছেন সেটাও লেজিটিমেট। আপনি যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে ব্যক্তি আমানতের একটি বিরাট অংশ এই সব ঋণ গ্রহীতাদের পকেটে চলে গিয়েছে। ব্যাংকের টাকা বলেন কিংবা রাষ্ট্রের টাকা বলেন, এই টাকার একটা বিরাট অংশ তাদের পকেটে চলে গিয়েছে, যার ফলে এই টাকা দিয়ে এবং এই ঋণ দিয়ে তারা এই প্রতিষ্ঠানগুলিকে জিম্মি করে বাংলাদেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে শুরু করে দিয়েছে। আইন কানুন যাই হয়, এদেরকে টিকিয়ে রাখার জন্য এখন সেসব আইন কানুন হচ্ছে। ঋণ খেলাপি নিয়ে তিনি যে কথাটা বলেছেন এটা সত্য, এবং ঋণ খেলাপি ডেফিনেশন যে বিভিন্ন সময় বদলানো হয় এদেরকে সুবিধা দেওয়ার জন্য, এটাও সত্য। এবং আমাদের ব্যক্তি আমানতদারদের আমানতের টাকা ফেরত দেয় না, কিন্তু এই ব্যাংকগুলিতে টাকা ছাপিয়ে অথবা যে কোনো জায়গা থেকে হোক অথবা আমাদের করের টাকা থেকেই হোক, এই ব্যাংকগুলিতে টাকা পাম্প করা হয়। এই ব্যাংকগুলির মালিকানা কার? এই ব্যাংকগুলির মালিকানা কিন্তু ওই ঋণ গ্রহীতা লোকজনেরই, ওই খেলাপি লোকজনেরই, ওই খারাপ পুঁজিপতিদের। এবং সেই সব খারাপ পুঁজিপতিরা ব্যাংক চালাতে পারেন নাই, এবং না পারার ফলে এখন তাদের সেই ব্যাংক বাঁচানো হচ্ছে। ব্যাংক যদি ধরেন বেইল আউট হয়, বেঁচে যায়, তারপরে আবার তারাই যদি এটা মালিক হয়ে বসেন, তার মানে কি হলো? তারা লুটপাট করলেন, আর সেই লুটপাটের ভর্তুকি আমরা দিলাম, দিয়ে আমরা তাদের মালিকানা আবার তাদের জিনিস ফেরত দিলাম। এটা কি করে হয়? এবং তার সাথে আরো একটি বিষয় হচ্ছে যে এই যারা খেলাপি, এরা কি করেছেন? এরা তো এই টাকা নিয়ে উড়িয়ে দেন নাই, আসলে এই টাকা কোথাও জমিয়েছেন, কোথাও রেখেছেন, সোনা দানা, মণিমাণিক্য কিছু তো একটা কিনেছেন। মানে তারা নিজেদের অ্যাসেট তৈরি করেছেন এবং সেই অ্যাসেট ক্ষেত্র বিশেষে পাচারও করে দিয়েছেন। এই যে কাণ্ডটা তারা ঘটিয়েছেন, তারপরও ওই তথাকথিত এমপ্লয়মেন্টের নামে, তাদের কারখানা বন্ধ হয়ে যাবে সেই কথার নামে, ব্যবসার নামে এই মালিকদেরকে এক ধরনের সুবিধা দেওয়া হয়। আপনি ব্যাংক বাঁচান কিন্তু মালিকদেরকে জেলখানায় ভরেন, এইটা হচ্ছে জরুরি। মালিকরা কেন এইটার জরিমানা দিবে না? মালিকরা কেন তাদের গায়ে বাতাস লাগিয়ে ঘুরবে? আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, নাভানা গ্রুপের এক পরিচালককে ধরে নিয়ে গেল এরকম, তাকেও কিন্তু অতি সত্বর দ্রুততার সঙ্গে জামিন পেয়ে গেল সে, এবং সে আবার যেখানকার সেখানে চলে গেল। এবং তার যদি আপনি আকার আকৃতি, প্রকৃতি, চেহারা সব দেখেন, কেউ বিশ্বাস করবে না যে এই লোকের কাছে কোটি কোটি, হাজার কোটি টাকা, সে একটি বিরাট গ্রুপের স্বত্বাধিকারীদের একজন, এবং এক ধরনের কি বলবো, অপ্রকৃত একটা ছবি। তো সেরকম একটা ছবিওয়ালা লোক, তাদের কাছে হাজার হাজার কোটি টাকা। আসলে মাঝে মাঝে নিজেদের উপরে এক ধরনের আমি বলবো যে অনুতাপ হয়, কিংবা নিজেদের উপরে এক ধরনের বিরক্তি জাগে যে আমরা কেনই বা লেখাপড়া করেছিলাম, আমরা কেনই বা এই একটা জীবন যাপন করেছি যে জীবনে আমরা আর্থিক দুর্নীতি করতে চাই নাই বা করতে পারি নাই। আর সেখানে এইসব লোকেরা তারা এই শত শত কোটি টাকা নিয়ে তারা চিনিমিনি খেলছে বাংলাদেশের মানুষের আমানতের টাকা নিয়ে, আমার আপনার টাকা নিয়ে তারা বড়লোকি করছে। এটা দুঃখজনক। এইটা আসলে আমি কি বলবো, আমি সবসময় বলতাম যে ব্যক্তি আমানতদারদের যে হাহাকার, সেই হাহাকার। তুরাগ নদীর পানি, দুপারে অনেক বহুতল ভবন, সেগুলোকে একটু ঘোলাটে করে দেওয়া হয়েছে, কালো কালো করে দেওয়া হয়েছে। মানে তুরাগের পানি লাল হয়ে গেছে, এরকম অনেকগুলো আমি দেখেছি। আমার কাছে ছবি এসেছে, ফটো কার্ড এসেছে, এবং সোশ্যাল মিডিয়ায় আমার ধারণা সকাল থেকে আপনারাও দেখছেন। এবং মোদ্দা কথাটা কি? মোদ্দা কথা হলো যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন জায়গায় যে সমস্ত মিছিল হয়েছে, প্রতিবাদ হয়েছে, সেখান থেকে নাকি পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে, এবং তাদের মধ্য থেকে 7 জনের লাশ, যারা নাকি ছাত্রলীগের কর্মী, তাদেরকে তুরাগ নদীতে গলিত অবস্থায় পাওয়া গেছে।
এই হলো গিয়ে খবর। এখন এই খবরটা কতটুকু বিশ্বাসযোগ্য, আমি এটা নিয়ে তাৎক্ষণিকভাবে আমার মাথা যেটা খেলেছে যে যদি তাদেরকে হত্যা করা হয়, কে হত্যা করেছে? ধরলাম পুলিশ হত্যা করেছে। যদি পুলিশ হত্যা করে তো তুরাগ নদীতে কেন ভাসিয়ে দেবে? তারা কি জানে না যে তুরাগ নদীতে লাশগুলি ভেসে উঠলে মানুষের মধ্যে কী প্রতিক্রিয়া হতে পারে? এবং লাশগুলি কি একই জায়গায় থাকবে? লাশগুলিকে একসঙ্গে দড়িতে বেঁধে সবগুলিকে একই সঙ্গে ফেলা হয়েছে। যদি কেউ লুকাতে চায়, কেউ কি এই কাজটা করবে? আবার দ্বিতীয় একটা পয়েন্ট, এটা কি তাহলে বিএনপির কোনো নেতাকর্মী করেছে? আমি তো সারা দেশে সেই আপনার আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যেখানে যেখানে বিচ্ছিন্নভাবে ছাত্রলীগ অথবা আওয়ামী লীগের কিছু মিছিল হয়েছে এবং যেখানে হওয়ার সম্ভাবনা ছিল সেগুলোতে প্রতিহত করার জন্য বিএনপির কোনো কর্মসূচি ছিল অথবা বিএনপির কোনো নেতাকর্মীকে খুব জঙ্গি মনোভাব নিয়ে দেখা গেছে, এমনও তো আমি শুনিনি। তাহলে কারা করলো এই কাজটা? এবং যদি করলোই তারা আনাড়িভাবে কেন করলো? আচ্ছা ভালো কথা, তারও চেয়ে ভালো কথা, কোন 7 জনকে করলো? সেই 7 জনের ফ্যামিলিকে কোনো প্রতিবাদ করেছে, কোনো মামলা হয়েছে, অথবা তারা কি প্রেস রিলিজ পাঠিয়েছে, অথবা তারা কি কোনো রকম মানববন্ধন করেছে? না, বুঝলাম করা যায় না, ঠিক আছে। তাহলে আমাদের কাছে তো কারো কোনো খবর আসেনি, সোশ্যাল মিডিয়াতেও তো দেখিনি যে কোন 7 জনকে পাওয়া যাচ্ছে না। মানে তারা গুম, মানে তারা হারিয়ে গেছে কিন্তু পুলিশ স্বীকার করছে না, এমনই তো হবে। তো তারা কারা? যাদেরকে পুলিশ ধরেছে তাদের সবাইকেই মূলত আমরা দেখেছি যে কম বেশি জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে আদালতের মাধ্যমে। তাহলে এরা কারা? তারপরেও হতে পারে, আমি তো আর জানবো না, আমি তো ভিতরের খবর আপনিও জানবেন না, আমিও জানবো না। কিন্তু আমরা খবরগুলি পড়ব, আমরা কোথায় পড়ব? আমরা সোশ্যাল মিডিয়ায় দেখব, আমরা যে কনভেনশনাল মিডিয়া যেগুলো আছে, মেইন স্ট্রিম মিডিয়া আছে, সেগুলোতে দেখব। আমি সকাল থেকে তন্ন তন্ন করে খুঁজে কোনো দায়িত্বশীল মিডিয়াতে এই খবরটা আমি পাইনি, কোথাও পাইনি। এখন বরঞ্চ আমরা 2-1টা মিডিয়ায় দেখেছি যে সোশ্যাল মিডিয়ার এই প্রচারণাটা একেবারেই ভুল। কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা কী দেখছি? আমি অন্য অনেক রকম দেখছি, নানা ধরনের কথা। কোথাও লেখা 4 জন, কোথাও লেখা 3 জন, কোথাও লেখা 7 জন, 7 জনই বেশিরভাগ লিখেছে। আবার কেউ কেউ কারা এই হত্যা করেছে তাদেরকে তালিকা দিয়ে দিয়েছে, পুলিশ কর্মকর্তাদের ছবি দিয়েছে যে এরা হত্যা করেছে, কয়েকজন পুলিশ কর্মকর্তার নাম দিয়েছে, কয়েকজন বিএনপি নেতার নামও সেখানে দেওয়া হয়েছে। তো এরা নাকি হত্যা করেছে। তো কাদেরকে হত্যা করেছে, তাদের ঠিকানাটা কি, তারা কোন এলাকার, এইগুলোর ডিটেল আমরা কোথাও পেলাম না। এর মধ্যে একজন মোটামুটি গুরুত্বপূর্ণ ব্যক্তি আমি বলবো, গুরুত্বপূর্ণ কেন, যে উনি আওয়ামী লীগ আমলে মানবাধিকার কমিশন যেটা আছে তার মেম্বার ছিলেন, মাসুদা ভাট্টি। উনি একসময় সাংবাদিকও ছিলেন। ওনার একটা পোস্ট আমি দেখলাম এবং সেই পোস্টের মধ্যে লেখা আছে যে 21শে আগস্টের গ্রেনেড হামলা আর তুরাগ হত্যাকাণ্ড, বিএনপি ও তার নেতা কিছুই বদলায়নি। ভিডিও কমেন্ট, উনি একটা ভিডিও করেছেন, সেই ভিডিওটা কমেন্ট আছে। আমার ওটার দেখার ইচ্ছা হয়নি, কারণ আমি আসলে অতটা সময় দিতে পারবো না। এই কারণে এই লেখার মধ্যে উনি যেটা বলেছেন যে 21শে আগস্টের গ্রেনেড হামলা এবং তুরাগ হত্যাকাণ্ড, এই দুটোর মধ্যে উনি মিল পেয়েছেন। আমি মিল পাইনি ভাই, আমি মিল পাইনি। 21শে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে প্রশ্ন উঠতে পারে, আমারও আছে প্রশ্ন, এবং সেই হত্যাকাণ্ডের বিচার ঠিকঠাক মতো বিএনপি সরকার করেনি, এটা আমি বহুবার বলেছি। আমার কাছে মনে হয়েছে বিএনপি এই সরকার ওই হত্যাকাণ্ডের বিচারটা ঠিকঠাক মতো করেনি, বরং তারা এটাকে নাটক সাজানোর চেষ্টা করেছিল। এই জন্য আমি বিএনপির সমালোচনা করেছি। কিন্তু তার সঙ্গে আপনি তুরাগ হত্যাকাণ্ডের মিল খুঁজে পাচ্ছেন। যেহেতু বিএনপির নেতাও বদলায়নি, অতএব চাই চিন্তাও বদলায়নি, এই ধরনের একটা সমীকরণে পৌঁছাতে চাচ্ছেন। মাসুদ ভাট্টি, আপনি তো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন আগের সরকারের, তা আগের সরকারকে আপনার মতো করে চিন্তা করতো? এই জিনিসটা আমার কাছে একেবারেই গ্রহণযোগ্য মনে হয়নি। উনি তুরাগ হত্যাকাণ্ড যে ঘটেছে তার কি প্রমাণ ওনার কাছে আছে? কি প্রমাণ দিতে পেরেছেন? গালাগালি কিন্তু চলেছে। আমি আরেকজনের কথা বলি, একেও আমি চিনি না, SS সাব্বির নামে এক ভদ্রলোক, তিনি যমুনা টিভির মিথ্যাচার নিয়ে লিখেছেন। দেখুন, আমি ওনার থেকে কিছু অংশ পড়ে শোনাই, কিছু অংশ বললাম এই কারণে, পুরোটা পড়া সম্ভব না।
উনি শেষ দিকে এসে কিছু অশ্লীল কথাবার্তা বলেছেন। উনি লিখেছেন, যমুনা টিভির মিথ্যাচার, গণমাধ্যম কতটা পক্ষপাতিত্ব করে যাচ্ছে সেটা বাক স্বাধীনতা বলে চেঁচানো বাঙালি জাতি কি দেখছে না? গণমাধ্যমের ধোঁকাবাজিতে বাঙালি জাতি বারবার প্রতারিত হচ্ছে। আওয়ামী লীগের সময় যে সকল সাংবাদিকরা বাক স্বাধীনতা দোহাই দিতে আসবেন, তখন ডেট অ্যাটসেট্রা যা করে বলে লাভ নেই, এটা পড়া যাবে না। উনি লিখেছেন, তুরাগে নিহত ছাত্রলীগ কর্মী সুমনকে আজ যমুনা টেলিভিশন ঢাকা দক্ষিণের তাজিয়া মিছিলে নিহত যুবক হিসেবে প্রচার করেছে, অথচ তাজিয়া মিছিলে নিহত ছেলেটির নাম জাকির হোসেন। তিনি ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের 26 নম্বর ওয়ার্ডের একজন পরিচ্ছন্নতা কর্মী। যাকে এগুলি বলে যমুনা টিভিকে উনি এক হাত নিয়েছেন এবং খুবই অশ্লীল নানা রকম কথাবার্তা বলেছেন। যমুনা টিভি যদি ভুল সংবাদ প্রচার করে থাকে, যমুনা টিভির সমালোচনা করাই যায় অশ্লীলতাটুকু বাদ দিয়ে। কিন্তু আমার কথা হলো যে তুরাগে 7 জন মারা গেছে ছাত্রলীগ কর্মী এবং তাদেরকে মেরে ভাসিয়ে দেওয়া হয়েছে, এই তথ্যের সত্যতা কোথায়? ইন্টারেস্টিংলি আজ কিন্তু আমি ঢাকার বাইরে একটু এসেছি একটা কাজ, এবং তুরাগ নদীর উপর দিয়ে এসেছি। আমি তুরাগ নদীর আশেপাশে কোনো ভিড়ভাট্টা দেখেছি বলে মনে পড়ে না, এবং আমি তারপরে ওখানকার লোকজনের সঙ্গে 2 জনের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগের চেষ্টা করেছি। কেউ সে ধরনের কোনো তথ্য আমাকে কিন্তু আসলে দেয়নি। এখন এরা কোথায় তথ্যগুলো পেলেন? মাসুদ আফারটির তথ্যের উৎস কী, সূত্র কী আমি জানি না। এই যে আমাদের সাব্বির সাহেব, উনি কোথা থেকে পেলেন এটাও আমি বলতে পারবো না। যারা ওই সময় পোস্ট দিচ্ছেন তারা কোথায় পাচ্ছেন সেটাও আমি কিন্তু কোনো অথেন্টিক কোনো সোর্স পাই না। আমরা সাংবাদিকরা কী করি? আমরা কিন্তু সোর্স খুঁজি, যে আপনি যে কথাটা বলছেন এই কথাটাকে যে গ্রহণযোগ্য, তার প্রমাণটা কী, কে বলেছে, কে দেখেছে, আমরা পাইনি। বরঞ্চ এসবের বিপরীতে পুলিশের একটা প্রেস আপনার নোট পাওয়া গেছে, এবং সেখানে পুলিশ সেই বিজ্ঞপ্তিতে বলেছে কি শুনেন। পুলিশ বলেছে যে তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ ছাত্রলীগের 7 নেতাকর্মীর লাশ শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। এ ধরনের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি বাংলাদেশ পুলিশ অনুরোধ জানাচ্ছে। এবং তারপর ওনারা বলেছেন যে একটা মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের গুজব ছড়াচ্ছে, এবং এই ছড়ানোর মাধ্যমে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, পুলিশের মনোবল নষ্ট করে দিচ্ছে। এবং পুলিশ এটাও বলেছে যারা এসব গুজব ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ তৎপর আছে। আমার সহজ বক্তব্য, আপনার হাতে ফেসবুক আছে, আপনি একটা কম্পিউটারের সামনে বসে আছেন, আপনি যা ইচ্ছা তা লিখতে পারেন। মৃতদেহের ছবি দরকার, আপনি এআইকে বলেন বানিয়ে দিবে। তুরাগ নদীর পাড়ে দরকার, এআইকে বলেন আমি তুরাগ নদীর পাড়ে 7 জন মানুষের মৃতদেহের গলিত ছবি চাই, এআই আপনাকে বানিয়ে দেবে। এটা করে আপনি কিছু লোককে বিভ্রান্ত করতে পারেন, কিছু লোককে উত্তেজিত করতে পারেন, কিন্তু আলটিমেটলি এর এন্ড রেজাল্টটা কী? ধরা যাক, আমি কথার কথা বলি, মাসুদ আফারটি সহ অন্য যারা আছেন তাদের কথা আমি বলছি। ধরা যাক আপনারা আওয়ামী লীগকে খুব ভালোবাসেন এবং আওয়ামী লীগের একজন নেতাকর্মী নিহত হলে আপনাদের মন খারাপ হয়, এটা হওয়া স্বাভাবিক, হতেই পারে। কিন্তু আপনারা যখন এই ধরনের একটা নিউজ ছড়াবেন, আজ হোক কাল হোক, 2 দিন আগে হোক পরে হোক, একসময় বোঝা যাবে যে এই নিউজগুলো কতটুকু সত্য কতটুকু মিথ্যা। যদি মিথ্যা হয়, যদি ভিত্তিহীন হয়, তাহলে আপনারা কি প্রকারান্তরে আওয়ামী লীগের ক্ষতি করলেন না? আপনি আওয়ামী লীগকে ভালোবাসেন বলে দাবি করলেন, কিন্তু এতে কি আওয়ামী লীগের কোনো লাভ হলো? এই ধরনের প্রচারণার মাধ্যমে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়বে? আমি জানি না, আমার মনে হয় না তা। আপনারা বিদেশে বসে আছেন, অনেকে বিদেশে বসে আপনারা যেটা করছেন, আমার যেটা ধারণা, আপনারা আসলে আওয়ামী লীগের ক্ষতি করছেন। আপনারা আওয়ামী লীগকে মানুষের কাছে আওয়ামী লীগ নিপীড়িত নির্যাতিত বলতে, যে যারা আওয়ামী লীগের দেশে এখনও আছেন এবং তাদের সংখ্যাই বেশি, যারা বিদেশে আছেন আমার বিবেচনায় তারা আওয়ামী লীগের 1%ও না। মাসুদ আফারটি জবে থেকে আওয়ামী লীগ করেন, তারও অন্ততপক্ষে 40 বছর আগের থেকে আওয়ামী লীগ করে এমন লোক এই দেশে আছেন। এই সমস্ত দুধের মাছি যারা, তাদের কর্মকাণ্ড দ্বারা যারা এই দেশে অবস্থান করছেন আওয়ামী লীগের প্রকৃত নিবেদিত প্রাণ কর্মী, আপনারা তাদের জীবনকে কষ্টকর করে তুলছেন।
তাদের জীবনকে মানুষের কাছে দুর্বিষহ, মানুষের কাছে সন্দেহের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। কেন করছেন এটা? আপনারা যে চান দেশে আসেন, এসে আন্দোলন করেন, জেলে যান, আপনার মুক্তির জন্য অনেকে আন্দোলন করবে, আমরাও করব, কারণ আমরা তো মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। আর মত প্রকাশের স্বাধীনতা মানে এটা যে আপনি যা ঘটেনি তেমন প্রচারণা চালাবেন। আর যদি ঘটে থাকে তথ্য প্রমাণ সহ দিন। আপনারা যারা দেখছেন, আপনারা যারা সোশ্যাল মিডিয়া দেখছেন, আপনারা কেউ কি পেয়েছেন যে কোথায় কোন লোকটা মারা গেছে, কার লাশ পাওয়া গেছে, কোথায় পাওয়া গেছে? একটা ফটোগ্রাফ দেখান, এআই দেখাবেন না, এআই আমরা বুঝি ভাই। একটা ফটোগ্রাফ দেখান, কেউ তুলেছে এটা বলেন, একটা ভিডিও দেখান, অথবা যারা মারা গেছে তাদের নাম ঠিকানা ঠিকুজি দিন আমাদের কাছে, আমরা কথা বলবো। যদি সেরকম দিতে পারেন আমি ক্ষমা চাবো যে আমি ভুল বলেছি, আপনাদেরটা ঠিক, পুলিশ বেঠিক বলেছে, আমরা ফাইট করব, কিন্তু বিভ্রান্ত করবেন না মানুষকে। প্রিয় দর্শক, আমি স্বীকার করি এবং আমি আপনাদেরকে এটাও বলি যে এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নানা ধরনের টর্চার হয়েছে, তাদেরকে দুর্ভোগের শিকার হতে হয়েছে। এই সবগুলো সত্য কিন্তু আমি মেনেও নেই, তারপরেও তুরাগের পানি লাল হয়ে গেছে এমন